আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে সাথে আছে আমি নুসরাত জাহান মন। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রতিশোধের মানসিকতা না রেখে সবাই মিলে দেশ গড়তে হবে বললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফিরে পেলেন পাসপোর্ট। দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ, প্রধান অতিথির বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, উৎসব মুখর পরিবেশ। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত। দেশে ফিরবেন আগামীকাল। রাজধানী সহ সারা দেশে আনসারের সঙ্গে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। সাধারণ মানুষের প্রশংসা। এবং এইচএসসি সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। পরবর্তীতে জানানো হবে নতুন সময়সূচি। দর্শক, শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছি। গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোয় আন্দোলনকারী শিক্ষার্থী সহ দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সাথে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, প্রতিশোধের মানসিকতা না রেখে সবাই মিলে দেশ গড়তে হবে। বেগম খালেদা জিয়ার কারামুক্তির পর তাকে দেখতে হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রাত 12টার দিকে এভার কেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে ফুল দিয়ে অভিনন্দন জানান তিনি। এ সময় অভিনন্দন গ্রহণ করে এই আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাসপোর্ট তার হাতে হস্তান্তর করেছে পাসপোর্ট অধিদপ্তর। এর আগে মঙ্গলবার দুপুরে তার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পূর্ণ হয়। পরে চিকিৎসাধীন বিএনপি নেত্রীর পক্ষে তার প্রতিনিধির কাছে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট হস্তান্তর করা হয়। তাকে সাধারণ নাগরিকদের ব্যবহৃত সবুজ রঙের পাসপোর্ট দেওয়া হয়েছে। 2021 সালের জুড়ে চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হলে তার পাসপোর্ট নবায়নের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু অজ্ঞাত কারণে শেষ পর্যন্ত সরকারের তরফ থেকে খালেদা জিয়ার হাতে পাসপোর্ট না দেওয়ার নির্দেশনা আসে। এমনকি পরে তার নবায়নকৃত পাসপোর্ট বাতিলও করা হয়। আজ সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে বিকেল 3টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের সিনিয়র নেতারা। এরই মধ্যে সমাবেশে অংশ নিতে নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ইউসুফ, দীর্ঘদিন পর আজ সমাবেশ করছে বিএনপি, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আজকে নয়াপল্টনে যে সমাবেশ হচ্ছে বিএনপির, এই সমাবেশটিতে একটি ভিন্নতা লক্ষ্য করা গেছে। আজকে এখানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে। অন্যান্য দিনের সমাবেশগুলোতে স্লোগান ছিল যে লড়াই 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 চাই, কিন্তু আজকে কিন্তু সরকারের বিরুদ্ধে স্লোগান হচ্ছে। অর্থাৎ তাদের দাবি যে সরকার জন আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং তারা যে অপকর্ম করেছে সেই অপকর্মকে ঢাকার জন্য এবং জনগণ যে তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সেই ফুঁসে উঠে থেকে জনরোষ থেকে বাঁচার জন্য তারা দেশ ছেড়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা পালিয়ে গেছে। এজন্য দলীয় নেতাকর্মী তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ব্যর্থ হয়ে জনগণের সমর্থন আদায় করতে ব্যর্থ হয়ে তারা দেশ থেকে পালিয়ে গেছে। এজন্য তাদের বিচার দাবি করেছেন। আরেকটা বিষয় যেটি বলতে চাই যে আজকের এই সমাবেশটিকে কিন্তু একেবারেই মুক্ত পরিবেশে সমাবেশ করা হচ্ছে, যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশ থেকে বিএনপির কর্মী সমর্থক এবং বাংলাদেশবাসীর উদ্দেশ্যে
বক্তব্য দিবেন এবং দিক নির্দেশনা দিবেন। সেজন্য দেশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে ঢাকা মহানগরের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে। ইতিমধ্যে কিন্তু নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয় কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নয়াপল্টন থেকে সহকর্মী ইউসুফ আলী যুক্ত ছিলেন আমাদের সাথে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দীর্ঘ বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে রাত 12:15টার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষে সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন 24 ঘন্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশে ফেরার কথা থাকলেও তিনি আগামীকাল দেশে ফিরবেন বলে জানা গেছে। বর্তমানে তিনি ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। অধ্যাপক ইউনূস দেশে ফিরলে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা হতে পারে। পুলিশে এসেছে রদবদল। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুর রহমানকে র্যাবের মহাপরিচালক ও সিআইডির উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল হাসানকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে। এর আগে মঙ্গলবার রাতে পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান মোহাম্মদ মইনুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়। বিলুপ্ত করা হয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যনির্বাহী কমিটি। আজ রাজধানী নয়াপল্টনে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। সেখানে বলা হয়, পুলিশের এই কঠিন দুঃসময়ে অধস্তন পুলিশ সদস্যদের কাছে সঠিক বার্তা পৌঁছানোর লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। পুলিশের কাজ পুলিশকেই করতে হবে, পুলিশের কাজ আর কেউ করতে পারে না। তো এই কারণে এখন ঐক্য দরকার, ইস্পাত কঠিন ঐক্য দরকার। আপনারা ঐক্য থাকেন, এভরি প্রবলেম সলভ করা হবে ইনশাল্লাহ। সবাই মিলে বসবেন, প্রয়োজনে আজকে মিটিংয়ের পরে বসবেন, বসে ঠিক করবেন। এটা কারো ব্যক্তিগত কমিটি নয়। পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। 2020 সালের 8 অক্টোবর তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এদিকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানের পদত্যাগ করেছেন। আজ এই পদত্যাগপত্র জমা দেন তিনি। রাজধানী সহ সারা দেশে আনসারের সঙ্গে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। রাজধানীর মোহাম্মদপুর, ফার্মগেট, 7 রাস্তা, মিরপুর, মগবাজার, বিজয় সরণি, রামপুরা ও বনশ্রী বাড্ডা, উত্তরাতেও শিক্ষার্থীরা যান চলাচল নিয়ন্ত্রণ করছেন। তাদের এই দায়িত্ব পালনকে সবাই প্রশংসা করছেন। এদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজধানী শহরে ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ব্যাটালিয়নকে।
এইচএসসির সমমান পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন সরকারি মাধ্যমিক শাখা ২-এর উপসচিব সাইদ এ জেড মোর্শেদ আলী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ই আগস্ট ২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসির সমমান পরীক্ষা ২০২৪-এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। দর্শক, শুরুতে যেমনটি বলছিলাম, শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনা করছেন। এই মুহূর্তে রাজধানীর মালিবাগ এলাকায় রয়েছেন সহকর্মী আমিনা হীরা, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হীরা, দর্শক আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমিনা হীরা। হীরা, রাজধানীর সড়কের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন যে শেখ হাসিনা পদত্যাগের পরে কিন্তু দেশে সর্বক্ষেত্রে রদবদলের চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু পুলিশ প্রশাসনের দুটি বড় পদে কিন্তু পরিবর্তন এসেছে। আপনি জানেন যে আইজিপি যিনি ছিলেন যে আমাদের আব্দুল্লাহ মামুন, তিনি কিন্তু পরিবর্তন হয়েছেন এবং তার পরিবর্তে কিন্তু মইনুল ইসলামকে দেওয়া হয়েছে আইজিপির পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনের জন্য। এবং এর বাইরে যদি আপনাকে একটু জানাই যে ডিএমপি কমিশনার ছিলেন হাবিবুর রহমান, সেই ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে কিন্তু ক্লোজড করা হয়েছে। এখন তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে তিনি থাকবেন, কিন্তু তাকে যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে তার পরবর্তীতে যাকে দেওয়া হয়েছে যে মাইনুল এহসানকে কিন্তু দেওয়া হয়েছে যে ডিএমপি কমিশনার পদে। তো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রদবদল হয়েছে এবং জনগণ যেটি চিন্তা করছে যে এই রদবদলের ধারার মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিকভাবে কিন্তু দেশ শাসন হবে। এবং আপনাকে যদি একটু দেখায়, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে সড়কে, আপনি জানেন পুলিশ কিন্তু ৯ দফা দাবিতে তাদের কর্মবিরতিতে গিয়েছেন এবং এই কর্মবিরতিতে যাওয়ার কারণে দেশে কিন্তু মূল যে সড়কগুলো রয়েছে সেই সড়কে ট্রাফিক নেই। তার কারণে কিন্তু আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে। কিন্তু তাদের সঙ্গে যেটি আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু এই কাজটি করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভলেন্টিয়ারি ওয়ার্ক করছেন তারা। এবং সড়কের প্রধান সড়কে যে সিগন্যালগুলো রয়েছে সেই সিগন্যালগুলো তারা কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই মুহূর্তে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করাই, আপনাদেরকে যদি দেখাই যে তারা কি কারণে আসলে ঠিক সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাহায্য করছে, দেখি তারা কি বলেন। আপনারা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। জি আমরা হচ্ছে আমাদের ভালোকাতে হোটেলের যেই ঢাকা শহর যে বিশেষ গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, আমাদের ভালোকাটের হোটেলের পক্ষ থেকে আমরা এই পয়েন্টগুলোতে আমাদের ভলেন্টিয়াররা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আনসার বাহিনীর সাথে। ইভেন গতকালকে যখন আনসার ছিল না তখন পর্যন্ত আমাদের ভালোকাতে হোটেলের পক্ষ থেকে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। এর পাশাপাশি ভালোকাতে হোটেলের পক্ষ থেকে প্রতিদিন এই ছাত্রদের প্লাস হচ্ছে যে অসহায় যে মানুষগুলো আছে এদেরকেও খাবার বিতরণ করছেন। আপনাকে আরেকটি প্রশ্ন করব, সড়কে তো ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন আপনারা, ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিড়ম্বনা পাচ্ছেন কিনা, ট্রাফিকরা যেটি পায়? আসলে আমরা যেটা করছি, যারা হচ্ছে গাড়ি চালক আছেন বা যারা আছে এরা খুব সুন্দরভাবে আইনগুলো মানছেন এবং আমরা যেটা করছি ওরা সেটাই করছেন। আমরা চেষ্টা করছি আমরা এই আইন মানে নিয়মটা সুন্দরভাবে জানি হয়, তো এটাই আমরা চেষ্টা করছি আর কি। শুনতে পাচ্ছিলেন তাদের মুখ থেকেই যে তারা আসলে দেশে যে সড়কে যে বিশৃঙ্খলাটি হয়, বিভিন্ন যানজটের কারণ সৃষ্টি হয় বিভিন্ন যানবাহনের কারণে, এবং সেই সমস্যাগুলোকে কিন্তু তারা দূর করার জন্য তারা আনসার বাহিনীর সাথে সাহায্য করছেন। তো আমার কাছে সড়ক এবং বর্তমান যে অন্যান্য যে দেশের যে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ততটুকুই আমার কাছে ছিল।
হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মালিবাগ এলাকা থেকে সহকর্মী আমিনা হীরা যুক্ত ছিলেন। সড়কের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন তিনি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এখন বাংলাদেশে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে আলাপে এই অর্থনীতিবিদ সতর্ক করে বলেন, দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা না গেলে এর প্রভাব দুই প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারে পড়তে পারে। জুবাইর রহমানের রিপোর্ট। ছাত্র ও জনতার ২৩ দিনের আন্দোলনে পতন হলো আওয়ামী লীগ সরকারের। এরই মাঝে বাংলাদেশে দ্রুত আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে বেশিরভাগই তরুণ। তারা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি, কাজেই গণতন্ত্র নিশ্চিতের মাধ্যমে তাদের খুশি করা উচিত। এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণ প্রজন্ম কখনো ভোট কেন্দ্রে যায়নি, কারণ বাংলাদেশে ওই নির্বাচনগুলো সঠিকভাবে হয়নি। তরুণরা যাতে বুঝতে পারে দেশে গণতন্ত্র রয়েছে, এটি নিশ্চিত করতে হবে। এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে মিয়ানমার সহ আশপাশের দেশেও তা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। ভারতে 7 সিস্টার্স পর্যন্ত এর প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি। অপরদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সীমান্তবর্তী অঞ্চলে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটি। এর আগে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় আরেক রাজ্য মেঘালয়ের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলেও রাত্রিকালীন কারফিউ জারি করা হয়। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে এসব তথ্য উঠে আসে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। চলমান পরিস্থিতিতেও বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও তার জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ IMF বলেও দাবি করা হয় প্রতিবেদনে। বাংলাদেশকে দেয়া $470 কোটি ঋণ সহায়তা অব্যাহত রাখবে সংস্থাটি, যা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের বিষয়ে এই প্রথম নিজেদের অবস্থান স্পষ্ট করল IMF। গত বছরের জানুয়ারিতে হওয়া ঋণ চুক্তির আওতায় এরই মধ্যে 3 কিস্তিতে $230 কোটি 82 লাখ ছাড় দিয়েছে IMF। দর্শকের সাথে সংবাদ শেষ করছি, শিরোনাম জানিয়ে দিচ্ছে আরও একবার। বেগম খালেদা জিয়া ফিরে পেলেন পাসপোর্ট। দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ, প্রধান অতিথির বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, উৎসবমুখর পরিবেশ। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত, দেশে ফিরবেন আগামীকাল। রাজধানী সহ সারা দেশে আনসারের সঙ্গে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা, সাধারণ মানুষের প্রশংসা। এবং এইচএসসি ও সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত, পরবর্তীতে জানানো হবে নতুন সময়সূচি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।